সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্য চালচলের নতুন এক পর্বে। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নোমান ফাতিম। দর্শক, ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী ধামরাই উপজেলা কুমারপাড়া গ্রামে। আজ আমরা মাটির তৈরি সেই গল্প শুনবো যেখানে হাজার বছরের পুরনো ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় প্রাচীন মহাস্থানগড়, ময়নামতি ও ওয়ারি বটেশ্বরে পাওয়া মৃৎপাত্রগুলো প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এগুলোর অলঙ্করণ, রং ও নকশা থেকে বোঝা যায় সে সময়কার মানুষ কেবল ব্যবহারিক প্রয়োজনেই নয়, নান্দনিকতার প্রতি সমানভাবে মনোযোগী ছিল। মৃৎশিল্প গ্রামীণ জীবনে প্রধানত হাঁড়ি পাতিল, কলসি, থালা বাটি, মাটির ব্যাংক ও প্রদীপের মতো জিনিসপত্র তৈরি করত। আবার উৎসব বা ধর্মীয় আচারেও মাটির তৈরি খেলনা, প্রতিমা ও নকশা সামগ্রীর ব্যবহার ছিল ব্যাপক। বাংলাদেশের লোক সংস্কৃতিতে মৃৎশিল্প একসময় ছিল অপরিহার্য। বিশেষ করে গ্রামীণ সমাজে মাটির হাঁড়ি ছাড়া রান্না, খাওয়া দাওয়া কিংবা পানি সংরক্ষণের কথা ভাবাই যেত না। মৃৎশিল্পীরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই শিল্পকে টিকিয়ে রেখেছিল। সমাজে এদের কুমার হিসেবে বিশেষ পরিচিত ছিল। তবে সময়ের সাথে মৃৎশিল্প তার আগের মর্যাদা হারাতে শুরু করে। প্লাস্টিক, স্টিল ও অ্যালুমিনিয়ামের সহজলভ্যতা মাটির জিনিসপত্রের চাহিদা কমিয়ে দেয়। হাতে মাটি লেগে আছে, এখানে দেখতে পাচ্ছি মাটির অনেক কিছু, এইদিকে মাটির অনেক শিল্পকর্ম। আপনি এগুলো কি করছেন? এগুলো মাল বানাইতেছি, মাটি দিয়ে মাল বানার লাগে। মানে আপনি কি এই টেরাকোটা, তারপরে মাটির সব পাত্র, এগুলোকে আপনি বানাচ্ছেন? হ্যাঁ, জি। মানে আপনি একজন শিল্পী, মৃৎশিল্পী? জি। এই শিল্পের সাথে আপনি কতদিন ধরে জড়িত? 22 থেকে 25 বছর, প্রায় 2 যুগের কাছাকাছি। এই যে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নকশা, এই যে ফুটে উঠেছে বিভিন্ন মাটি তৈরি জিনিসপত্র, এগুলো আপনি কই থেকে শিখেছেন? এগুলো আমি এর আগে যারা শিল্প ছিল, যারা কুটির শিল্পী, তাদের কাছ থেকে শিখছিলাম। মাটি, খড়ি যা আছে সবকিছু বাইরে থেকে কিনতে হয়, কিনা তারপরে মানে এটা প্রোডাকশন করতে হয়। এগুলো কি সব মাটিতে হয়, বিশেষ কোনো ধরনের না, মাটি? সব মাটিতে হবে না। আর এই মাটিটা কি শুধু ধামরাইতেই পাওয়া যায়? না, এটা বিভিন্ন অন্য অন্য সাইড থেকে নিয়ে আসা লাগে। কিভাবে মানে ধাপে ধাপে মানে একটা জিনিস তৈরি করেন? ধরেন আপনি একটা টব বানালেন, সেটা কিভাবে তৈরি করেন? সেটা মূল আছে, ডাই আছে, ডাই সে ফরমায় ফেলে তারপরে এটা তৈরি করে। আপনি এত মনোযোগ দিয়ে কি বানাচ্ছেন? এই যে ভাত খাওয়ার প্লেট, তারপর নানান আইটেমের মালসা টালসা এই সমস্ত জিনিস বানাই। আর পা দিয়ে কি ঘোরাচ্ছেন? এটা হলো হুইল মেশিন। হুইল মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি আগে থেকে ছিল? না না না, আমরা পরবর্তীতে এইটা বাইক করে নিয়েছি। কত বছর ধরে প্রযুক্তি চালাচ্ছেন? 20-30 বছর। আর আগে কিভাবে করতেন? আগে চক্র আছে, হাত দিয়ে ঘোরাতেন? হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চক্র আছে। আচ্ছা, এই যে মাটির তৈরি, মাটি বলতে কি যে কোনো মাটি দিয়ে কি এটা না হয়? না না, এটা এঁটেল মাটি। এঁটেল মাটি লাগবে? হ্যাঁ হ্যাঁ। এই মাটিটা কই থেকে সংগ্রহ করেন? বলিবদ্ধ আছে না, রপ্তানি, ওই ঘোড়ার থেকে আনি। এই যে এনে 1.5 লাখ টাকার মাটি এনে এই যে কর্ম করি। কি করুন? তো এই মাটিকে আপনারা কি করেন? প্রথমে ছানা করি লোক দিয়ে, 1000 টাকা হাজিরা লোক নই, লোক দিয়ে তারে
কোদাল দিয়ে যেরকম ইট খোলার মধ্যে মাটি খাজে করে ওইভাবে কইরা ওই মাটিটারে আবার তৈরি করি, তৈরি করে আবার লোহার চারা দিয়ে কাড়ি, কাড়ার পর আবার ওইটার ছানা দেই, এইভাবে করে কাজ করি। এই শিল্পকর্ম বানানো শিখেছেন কই থেকে? আমার বাবাই শিখাইছে। বাবার কাছ থেকে শিখে? হ্যাঁ, আমার বাবার ঠাকুর দাদা ছিল, তারে বাবাই শিখাইছে। মানে প্রজন্ম থেকে প্রজন্ম? আমার এই জন্ম থেকে এই যে ব্যবসা। আপনার পরবর্তীতে কেউ কে আছে? আপনার না, ছেলে আমার মেয়ে? পরবর্তীতে আর লোকজন নাই, আপনিই শেষ? আমরাই শেষ। আপনার পিছনে অনেক মানে মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো হ্যাঁ কি আপনি মানে আপনার কাছে অর্ডার আসে তারপরে কি এগুলো হ্যাঁ, বানানো আমার এমন এটা কিছু? অর্ডার আসে। ওই এসিটা রাং ছেলে নোয়াখালী দেশের নানা প্রান্তে যায়? নানা প্রান্তে নেয় আইসা। ওই যে দইয়ের 100 গ্রাম গ্লাস আছে, দইয়ের বাটি, এটা কিটি দইয়ের সরা তো মানে সব সময় চলে, চলে, সবচেয়ে বেশি এটা চলে। সব সময় চলে। এটারও আমাকে প্লাস্টিক বাইর করে হালি বানিয়েছে, এটাও আমাদের খাইয়ে দিব। আপনাদের এই ধামরাই এই এলাকায় মানে এই ঐতিহ্যটা কত বছর ধরে চলছে? এটা তো খুবই বিখ্যাত মৃৎশিল্পের জন্য ধামরাই এলাকাটা। হ্যাঁ, এটা ধরেন আমার বাবাই, আমার ঠাকুর দাদায় 100 বছর বাইসে গেছে, হ্যাঁও কাজ করছে। আমার বাবাই 90 বছর বাইসে গেছে, হ্যাঁও কাজ করছে। আমিও 70 বছর আমার চলছে, আমি এই কর্ম নিয়ে আছি। সবচেয়ে বেশি বিক্রি কোন জিনিসগুলো হয়? এখন সবই বিক্রি হয়। টপ তো ওই যে টপ বানাইতাম, হ্যাঁ টপ চলে না, এখন আমরা এইটা ধরছি। এইটা এখন কতদিন যায় বলা যায় না। আপনার সবচেয়ে কোন জিনিসটা বানানো খুব সুন্দর হয়? আমার কাছে যা দিব আপনারে দিলাম, বানিয়ে দিব। আমার হইলো, আমি হইলো আর্টিস্ট, আপনাকে আমি যা লেখাপড়া দেখানো জানি হয়, না, আপনি অবিকল তাই আমার বানাতে পারেন। অভিজ্ঞতা বেশি। আমি যেটা আমারে দিব আমি ওইটাই বানিয়ে দিব। এই আপনাদের এই শিল্পকর্মকে কিভাবে আরো সংরক্ষণ করা যায়? আপনারা আসবেন মাঝে মাঝে আইসা এই জিনিসটা তুইলা ধরবেন, আমরা দেখুন সরকার দেখব পালেরা কীভাবে আছে না আছে, আপনি এই কথাটা বলবেন, আমিও বলুন। ওই সাথে সাথে আপনি একটু সহযোগিতা করলে আমরা একটু বাঁচি। বাংলার মাটির গন্ধে, নদীর জলে আর মানুষের হাতে গড়ে ওঠা এক অনন্য শিল্প মৃৎশিল্প। হাজারো বছরের পুরনো ইতিহাস, সিন্ধু সভ্যতা থেকে শুরু করে বাংলার গ্রাম পর্যন্ত এই মৃৎশিল্পর ইতিহাস সেই অনধিকাল থেকে চলে আসছে। এরকম হাজারো মানুষ শত শত বছর ধরে এই শিল্প ধরে রেখেছে এবং এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে বহন করে আসছে সে আবহমান কাল থেকে। ধামরাইয়ের কুমোরপাড়ায় চাকার ঘূর্ণনে, হাতের আঙুলের স্পর্শে তৈরি হয় এক অপূর্ব শিল্প, যেখানে শিল্প ও শিল্পীর এক অপূর্ব মেলবন্ধন ঘটে। এখানে কি বিভিন্ন ছাঁচের জিনিসপত্র করছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে এক একটা এক এক রকমের হবে? এক একটা এক এক রকম হবে, ডাইস গুলো আলাদা? ডাইস গুলো আলাদা। এটা আপনার গিয়ে ছোট ডাইস আছে, যেরকম এটার মধ্যে মনে হয় 200 গ্রামের ফিন্নি আটবে, 200 গ্রাম পরিমাণ, 200 গ্রাম পরিমাণে। আবার এর থেকে বড় আছে আপনার গিয়ে 400 গ্রামের পরিমাণে। আবার গ্লাস আছে, মানে ছোট গ্লাস আছে যেরকম আপনার গিয়ে 200 গ্রাম। আবার বড় আছে 800 গ্রাম। আপনি আপনার জন্মের সময় যেমন দেখেছেন এই ধামরাইয়ের ঐতিহ্যবাহী কুমোরপাড়া, আর এখন কি দেখছেন? এর পুরোটাই উল্টো। পুরোটাই উল্টো? পুরোটাই উল্টো। যেমন আমি যখন জন্ম হয়েছি আমি তখন দেখছি হাড়ি পাতিল বানাইতে, কলস বানাইতে, জলের কান্দা বানাইতে। পরবর্তীতে যখন আমরা মোটামুটি বুঝে আসলাম তখন ওই কলস আর বিলুপ্ত হয়ে গেছে, তখন বানাইতে ফুলের টপ। কিন্তু 15 সালের পরে এখন ওই ফুলের টপটাও বিলুপ্ত হয়ে গেছে। কারণ বর্তমানে চলতেছে মাটির কাপের গ্লাস আর এই বাটিগুলি, এইগুলো এখন চলমান আছে। আচ্ছা, আপনি মেশিন ইউজ করছেন। আমি আসার আগে জানতাম আপনারা সবাই সবকিছু হাতে করেন, তো এটা কি প্রযুক্তির ছোঁয়া এখানে আসছে? হ্যাঁ, এটা প্রযুক্তির ছোঁয়ায় আসছে। যেরকম ধরেন আজ থেকে আরো 50 বছর আগে তখন হাতে তৈরি হইতো, এই ছোট ছোট বইলা ছিল, হাতে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হইতো। যেরকম আপনার কলস, মাটির কলস, ভাতের রাই, তারপর মুড়ি ভাজার রাই, এই সব জিনিস হাতে তৈরি হইতো। এখন সময়ের কারণে ওগুলি সব বিলুপ্ত হয়ে গেছে। আগে তো মানে এই মাটির জিনিসপত্র আমাদের মানে বাঙালি মানুষদের একদম জীবনে অবিচ্ছেদ্য অংশ ছিল। আমরা ভাতও খেতাম মাটির পাত্রে, মাটির গ্লাসে। তো সেগুলো তো এখন আর নেই। আপনারা কি মাটির জিনিসপত্র নিজেরা ব্যবহার করেন? হ্যাঁ, আমরা নিজেরা তো ব্যবহার করি। আগে যে জিনিসগুলি আসলো এখন এটাকে আধুনিক করা হয়েছে। অনেক জায়গায় দইয়ের বড় বড় পাতিল ছিল, অনেকে দই বাটিতে করে নিয়ে খাইতো। কিন্তু এখন এটার জিনিসটা সুন্দর করার জন্য ছোট ছোট বাটি করা হয়েছে, জানি কাউকে কেটে না দিতে হয়।
পুরো একটা আপনার বাটি দিয়ে দিল, এখানে দই থাকলে পরে আপনি নিজে চামচ দিয়ে খাইলেন, আপনার কাছে একটা ইন্টারেস্ট লাগলো। চায়ের কিন্তু কাপ পাওয়া যায়, যেরকম সিরামিক্সের কাপ, কিন্তু তারপরে আমাদের মাটির কাপটা বানানো কি একটা সৌন্দর্য, যে মাটির কাপে চা খাইছি। এগুলো তৈরির ধাপ বলতে গেলে এই মাটিগুলি আমরা কিনে আনি, নদীর থেকে উঠিয়ে নৌকা দিয়ে আমাদের এখানে দিয়ে যায়। আর এইটা দিয়ে যে যায় তখন আপনি অনেক শক্ত একটা মাটি থাকে, এইটা মনে করেন অনেক জল শরীরের পরিশ্রম দিয়ে এটাকে নরম বা মোলায়েম করা হয়। 100 বাটির মাটি মোলায়েম করতে কমপক্ষে 3 দিন সময় লেগে যায়। আর এটার মধ্যে এখন বর্তমানে প্রচুর পরিশ্রম, কিন্তু এখন আমরা ছোটবেলার থেকে বা আমার জন্মগতভাবে আমরা এই পেশার মধ্যে আসি দেখে এখন আমাদের কাছে কষ্ট হইলেও কিছু করার নাই। আমরা শিখছি এই কাজটা। আমাদের এইখানে 65 ঘর পাল আছে। 65 ঘর পালে মোটামুটি ফ্যামিলিগতভাবে সবাই এই মাটির কাজের মধ্যে যুক্ত ছিল, এবং কি বাইরের রংপুর, দিনাজপুর, রাজশাহী থেকে লোকজন আইসাও আমাদের এখানে কাজ করতো। এখন এই কাজটা মানে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের অনেক ফ্যামিলিগতভাবেও আমরা 5টা ভাই থাকলে পরে বা যেরকম আমার 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে আমি একাই মাটির কাজের মধ্যে যুক্ত আছি। আমার 2 ভাই কিন্তু এই মাটির কাজের থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার কারণটা কি, যে সেও যদি এই মাটির কাজের সাথে যদি যুক্ত থাকে তার ভবিষ্যৎটাও মানে নষ্ট হয়ে যাওয়ার পথে। আমারটা তো নষ্ট হয়ে গেছে, যেরকম আমি এইটা ছাড়া অন্য কোনো কিছু শিখি নাই। অনেক সময় আছে কি আমার লাখ টাকার মাল পড়ে থাকে কিন্তু বিক্রি হয় না। একটা সিজন থাকে, যেরকম যখন বিয়ে হয় তখন এই বাটিটা অনেক চলে, যখন বিয়ে না হয় কিন্তু আমার কিন্তু কর্ম করতে হবে, আমি তো রাইখা দিলে কাজ হইব না। এই জন্যে আমার অনেক সময় টাকার সংকট পড়ে যায়। আমরা এই সহযোগিতারা সরকারের কাছে চাই, যে সরকার আমার দিকে তাকাইয়া আমাদের কিছু অনুদান দিক বা আমাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াক। এইটাই আমাদের কাছে আমাদের কাম্য। 15-16 বছর হয়েছে পরে থেকে কাজ করি। আগে যে হাড়ি পাতিল টাতিল বানাইতাম, ওখানে হ্যাঙ্গা বিক্রি করান যায় না। ওখানে যে টব বানাইতাম, টবও কেমন জানো নিজে দইয়ের বাটি বানাই। অন খারাপ, হ্যাঁ সময় ভালো ছিল, অনেক টাকা কাম করন গেত। মানুষ দিল যে গুটি দিয়ায়, তারপর সে শুকায়, শুকিয়ে নিয়ে তারপর মেশিনে বানায়। কর্মচারী হেরা দিয়ে যে মাটির যে চাপায় খাজায় সেনাই, তারপরে যে লোক দেয় না, যে গুটি দিয়ায়, গুটি শুকাইলে পরে করবো যে মুখ হলো যে ফিনিশিং দেবো, ফিনিশিং দিয়ে আবার রোদ্রে দেন নাকবো, রোদ্রে দিলে আবার হলো রং দেন নাকবো। এটা রাখি করে পরে বেচলে পরে মনে করো কিছু টাকা থাকবে। আনন্দ নাগে না, তো কষ্ট হইলেও করন নাগে, মনে করেন এই ছাড়া তার আমাকেই নাই কে। মনে করেন আমরা এই কাজ ধরেই থাকি, ইংগে দিয়ে আমরা খাওয়া না করানো মানুষের দেন নাগে। এখানকার মাটির পাত্র, কলস, খেলনা, নকশা ও প্রতিচিত্র কথা বলে শিল্পীর স্বপ্ন, ছবি ও সময়ের ছাপ। এই যে শিল্পকর্মগুলো আমাদের চারপাশে ছড়িয়ে আছে, এগুলো শুধু আমাদের হাতে তৈরি কোনো মৃৎশিল্প নয়, এটি আমাদের খুব ভেতরের শেকড়ের কথা বলে। আমার জন্মগত পেশা এটা। যখন আমি কাজ শিখছি পরের থেকে এই কাজ করি। আগে বানাইছি হাড়ি, কলস, এগুলা সিলভার, অ্যালুমিনিয়াম, প্লাস্টিকে, ওগুলার লুপ্ত পেয়ে গেছে গা। এখন আমরা নিত্য নতুন ডিজাইন আসে, এগুলা কাজ করি। এতদিন টপ বানাইছি, টপ এখন খুব একটা চলে না। এখন এই যে এইগুলা আমরা এখানে পটাশনে কাজ করি। তখন তো আমরা নিজেরা বানাইছি, গাওয়াল ঘাট করছি, গ্রামে গ্রামে যেয়া ধান, গম, পায়রা, চিনা, কুলই, শস্য, এগুলো আমরা সব গাওয়াল করেই খাইছি। এখন ওই সব কাজ লুপ্ত পাইয়া যাওয়ানে এখন এইসব কাজ এখন বন্ধ হয়ে গেছে। এখন তারপর আইলো কিছুদিন টবের কাজ। টবের কাজটাও এখন লুপ্ত পেয়ে গেছে গা। চলে, টবও চলে কম। এখন এগুলো আবার এসে, এগুলো আমরা এই কারখানায়
এগুলা পুরনে কাজ করি আমরা। 1000 করলে 100 টাকা, 10 টাকা সহ। সরকার যদি সহযোগিতা করে তাহলে শিল্পটারে বাঁচিয়ে রাখুন যায়। তারপরে অন্য অত্যাধিক সব কিছু দাম হয়ে গেছে গা, খড়ি খের মাটি। আগে তো আমরা মাটি মাগনা আনছি, গৃহস্থের ক্ষেত্রে কাইটা মাগনা মাটি আনছি। আমাকে বাড়িতে চৈত্র মাসে কয়ে গেছে, আমরা বৈশাখ মাসে যে মাটি কাটছি, কাইটা থুয়েছি, আবার আষাঢ় মাসে জ্বলাইলে ওই না আনছি। এখন আমাকে এটা চলেই না, আমরা এখন করি যে পেটের দায়। এখন আর কি করুম, এর তো কোনো উপায় নাই, না করলেও পারি না। এই যে হাতে তৈরি মাটির সব অপূর্ব জিনিসপত্র, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি বহু পরিবারের বেঁচে থাকার প্রধান অবলম্বন। পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া এইসব জ্ঞান তারা এখনো ধরে রেখেছেন তাদের শিল্পকর্ম বেঁচে থাকার মাধ্যমে। পিন্নি বাটিও কয়, দইয়ের বাটিও কয়, দইও খায়, পিন্নিও খায়। মাটির কাজটা তো আমাকে এটা পেশা। আমরা জন্মের পরে থেকে যখন কিনা বড় হয়েছি তখনকার থেকে এই কাজ করি। ওই সময় নিজেরা মাটি তৈরি করে নিজেরা সেই নেয়, নিজেরা মাল তৈরি করছি। ওখানে এটা প্রোডাকশনে কাজ করি, মাটি চিনতে পারি না, হ্যাঁ বয়স নাই আমার। ওখানে যে এরা মাটি সেই না দেয়, তাই দিয়ে আমরা কাজ করি। প্রোডাকশনে যা কাজ করি তাই পয়সা। আগে দিনে পাইলে ঠেপি বানাইছি, তারপরে হাঁড়ি কলস বানাইছি, তারপরে বানাইছি টব। টবের পর টব গেছে গা, এখন এই যে এডি করি হাঁড়ি কলসিও বিকে না। বাড়ি বাড়ি এখন কল হয়ে গেছে গা, না বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গেছে গা, বাড়ি বাড়ি এখন মেশিন গাছে, এখন হাঁড়ি কলসি থাকে না, আমাকেই তো দরকার পড়ে না। আর এই সিলভার বাইরে হয়েছে, সিলভারের বাইরে হাঁড়ি পাতিল যে পাক শাক করে রান্না বাড়া করে খায়, এনে সিলভারে চলে। এখন ধরেন সিলভারের পরে চললে দেখাই তো যে এত মানুষের অসুখ বিসুখ। আগে তো মাটির হাঁড়িতে খাইছে, এত অসুখ বিসুখ হয় নাই। সরকার এখন যদি আমাকে সুবিধা করে দেয়, সুবিধা মতন চললে আমরা ভালো হমু, এই দেয় সুবিধা। এই যে ধামরাই এত বিখ্যাত মৃৎশিল্পের জন্য, তো আপনি কি মৃৎশিল্পের সম্বন্ধে আমাদের যদি কিছু জানাতেন? ধামরাই আমি যতগুলি বাড়িতে যাই, হিন্দু বাড়িতে বিশেষ করে, তো মুসলমান বাড়িতে হয় না, আইসা দেখি এদের কাজ কাম করে, যে টব বানাইতেছে, এসে বাটি বানাইতেছে, মাটির গ্লাস বানাইতেছে, এরা এক এক জায়গায় সেল করতেছে, বিক্রি করতেছে, আমি দেখতেছি, দেখতে আমার খুব ভালো লাগে। তাই এখানে মাঝে মাঝে আসি, আইসা বসি, তাদের সাথে কথা বলি, ভালো লাগে। আর তারা কষ্ট করে ঠিকই দেখতেছি, এরকম ওরকম একটা প্রফিট তাদের আসে না। এই মাটির শিল্পকে আমরা যদি ধরে রাখতে চাই, ঐতিহ্য এবং এর যে আগের যে এটা প্রসার ছিল, আমাদের তো নিজেদেরকে উদ্যোগী হতে হবে, আমাদের তো এগুলোর ব্যবহার বাড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ব্যবহার বাড়াতে হবে, এগুলা ব্যবহার বাড়াতে হবে, উৎসাহিত করতে হবে, প্রচার করতে হবে। এই পেশায় কি শুধু সনাতন ধর্মীরাই আছেন যারা পাল বংশের, তারা কি কাজ করছেন? অন্যান্য ধর্মের মানুষজনও তো কাজ করছেন। হ্যাঁ, অন্যান্য ধর্মের মানুষও এসে কাজ করছে, ওয়ার্কার হিসাবে যারা আসছে, দূরের থেকে আসে। আর যারা এখানে কাজ করে তারা সবাই পাল সম্প্রদায়, মানে তারা আদিম কাল থেকে এই পাল সম্প্রদায়ের মানুষজনই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হাতে কলমে তুলিতে দেখি সুন্দর করে এরা খুব সুন্দর সাজায়, মূর্তি বানাইতেছে, মূর্তি যে বিক্রি করতেছে, যে যখন পূজা আসে এরা বাড়ি 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 দিতেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এইসব দেখার জন্য এই এলাকায়। না, দূর দূরান্ত থেকে একমাত্র পূজার সময় আসে, পূজার সময় আইসা এক এক বাড়ি বাড়ি ঘুরে এগুলা দেখে, মণ্ডপগুলি দেখে, তারা উপভোগ করে। যারা আছে, এই যে আছে যারা কাজ করে, তারাই থাকবে, তাদেরকে আপনারা দেখবেন, তাদের খোঁজখবর নেবেন, তাদের যখন যেটা লাগে আপনারা সহযোগিতা করে আগায় দিবেন, এটাই করবেন। এটি আমার অনুরোধ, এটি আমার ভালোবাসা। ভালো হয় আমার ভালো।
এই যে আমরা ধামরাই এখন দেখছি, এখানে অনেক আধুনিকতার ছোঁয়া এসে পড়েছে, কিন্তু এই একটা সময় এই ধামরাই ছিল একদম সেই প্রাচীন আমলের সব কিছু। এই ধামরাই ছিল নৌকাতে যাতায়াত, নৌকায় করতো ব্যবসা, কিন্তু সেই সময়কার যে অবস্থা তা আমরা দেখছি অনেকটাই আমূল পরিবর্তিত হয়েছে এবং এখানকার মানে জীবনযাত্রার মান, শৈল্পিক অবস্থা সব কিছু এখন খুব পরিবর্তিত হয়ে গেছে এবং মৃৎশিল্পে এখানে যে একটা সময় হাতে তৈরি হতে সম্পূর্ণ, সেটাও এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখানে এখন দেখা যাচ্ছে মেশিনের ছোঁয়া। এই যে এখন ধামরাই আপনারা দেখছেন যে এই রাস্তাগুলো পাকা রাস্তা হয়ে গেছে, একটা সময় এই রাস্তা ছিল পুরো মেঠো পথ এবং এখানে যে এখন যে আমরা দেখছি যন্ত্রচালিত যে যোগাযোগ ব্যবস্থা, সেটা একদমই অনুপস্থিত ছিল এই জায়গাগুলোতে। নৌকার মাধ্যমে সম্পূর্ণ যাতায়াতগুলো হতো, ব্যবসা বাণিজ্য নৌকা কেন্দ্রিক ছিল, কিন্তু এখন একদমই সেটা পরিবর্তিত হয়ে গেছে। এই ব্যবসাটা কিছুটা হলেও বংশানুক্রমিকভাবে চলে আসছে এবং পাল সম্প্রদায়ের লোকজন জড়িত এবং এখন দেখছি পাল সম্প্রদায়ের লোকজন, বিশেষ করে তরুণরা, এই ব্যবসায় একদমই আসতে চাচ্ছেন না এবং তারা বেশ অনগ্রাহী। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে মাটির অনেক জিনিসপত্র তৈরি হচ্ছে, হাত দিয়ে তারা কাজ করছে এবং তারা যা মাটির যে জিনিসপত্রগুলো পেলব তৈরি করছে, হাত দিয়ে পেলব যে তৈরি করছে, সেগুলো অনেক আগেকাল থেকে হয়ে আসছে এবং এগুলো তারা বংশানুক্রমে শিখে আসছে। তারা পূর্বপুরুষের কাছ থেকে যে পাওয়া যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তারা এখনো ধরে রেখেছে। সনাতনী ধর্মীদের প্রধানতম উৎসবের কারুকার্যময় ভাস্কর এবং এটা আমাদের গ্রাম বাংলার আবহমানকালের একটা ঐতিহ্য। সবসময় দুর্গাপূজায় এই সুন্দর সুন্দর মূর্তিগুলো সবসময় দেখা যায়। সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষক পেলে এই মৃৎশিল্প আবারও ফিরে পাবে তার সেই হারানো ঐতিহ্য ও তার গৌরব। একসময় এই নদীপথে ধামরাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পণ্য যাতায়াত হতো। নদী ছিল বেশ প্রবাহমান এবং তখন ব্যবসাও ছিল বেশ জমজমাট। এখন ব্যবসার প্রচার প্রসার যেমন কমেছে, নদীর প্রবাহমানতা তেমনই কমেছে। তরুণ প্রজন্মকে এই শিল্পে ফিরিয়ে আনতে দরকার পৃষ্ঠপোষকতা ও সঠিক দিক নির্দেশনা। তরুণ প্রজন্ম যদি এই শিল্পে ফিরিয়ে আসে, তাহলে এই শিল্পের প্রচার প্রসার দুই বাড়বে, তখন শিল্প ও শিল্পী দুই বেঁচে থাকবে এই মৃৎশিল্পের মাধ্যমে। দর্শক, সময় ফুরিয়ে এলো, তাই এবার বিদানের পালা ঢাকার ঐতিহ্যবাহী ধামরাইয়ের কুমারপাড়া থেকে। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।